হ্যালো, ক্যালকুলাস লেকচার 4 ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশন সম্পর্কে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে চেইন রুল, অন্যটি হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। প্রথমে আমরা চেইন রুল নিয়ে আলোচনা করছি। এটি আসলে ফাংশন অফ ফাংশন, মানে ফাংশন অফ ফাংশন বলতে আমরা বোঝাচ্ছি, প্রথমে ধরে নিলাম y ইজ এ ফাংশন অফ x। সেই ক্ষেত্রে এক্স এখানে সরাসরি এক্স এর ফাংশন ওয়াই না বলে আমরা মাঝখানে অন্য একটি ফাংশন ওয়াই ইজ এ ফাংশন অফ জেড এবং জেড ইজ এ ফাংশন অফ এক্স এইভাবে দেখাচ্ছি। এখানে এফ চিহ্নটি ব্যবহার করা হচ্ছে, আসলে এটি একই রকম ফাংশন না। ধরে নিলাম এফ জেড ইজ এ জি অফ এক্স, মানে অন্য একটি ফাংশন। তো এই ক্ষেত্রে আমরা ফাংশন অফ ফাংশন কনসেপ্টটি ব্যবহার করব এবং চেইন রুল হিসেবে ডিফারেন্সিয়েশনটি হবে, মানে প্রথম ডি ডি জেড অফ ওয়াই বের হবে, তারপরে ডি ডি এক্স অফ জেড বের হবে, তারপরে এই দুটি ফাংশনকে গুণ করলে আমরা ডি ডি এক্স অফ ওয়াই পাবো। মানে আমরা ডি ডি এক্স অফ ওয়াই সমান লিখছি ডি ডি জেড অফ ওয়াই ইন্টু ডি ডি এক্স অফ জেড। এখানে মনে হবে ডিজেড আর ডিজেড উপরে নিচে কাটাকাটি হয়ে যাচ্ছে, ব্যাপারটা আসলে তা নয়, কিন্তু এটা চেইন রুল হিসেবে একটি ডিফারেন্সিয়েশন আরেকটি ডিফারেন্সিয়েশনের সাথে গুণ করলে কাজ করে, সেই জন্য আমরা এই প্রতীক চিহ্নটি এখানে একটা যথাযথ হিসাবে পাই এবং এটি আসলে প্রধান কারণ ডিডিএক্স একটির নিচে আরেকটি হিসাবে দেখানোর জন্য। এই ক্ষেত্রে আমরা যদি ডান পাশে একটি উদাহরণ কল্পনা করি, যে কোনো একটি প্রোডাক্টের জন্য প্রফিট হিসাব করা হবে এবং এই প্রফিটটি হিসাব করা হচ্ছে সেল কোয়ান্টিটির উপর, মানে সেল কোয়ান্টিটি যেরকম হবে তার উপরে নির্ভর করে আমার প্রফিট ফাংশনটি এখানে দেখানো হচ্ছে। আবার সেল কোয়ান্টিটি সেলিং প্রাইসের উপরে নির্ভর করে, মানে প্রাইস কি দামে বিক্রি করা হচ্ছে তার উপরে নির্ভর করে সেল কোয়ান্টিটি কেমন হবে। আবার প্রাইসটি দেখা যাচ্ছে প্রোডাক্ট কস্টের উপর নির্ভর করে, মানে হচ্ছে প্রোডাক্ট কস্ট কেমন হবে তার উপরে সেলিং প্রাইস নির্ভর করে। আবার প্রোডাকশন কস্ট নির্ভর করবে ম্যাটেরিয়াল কস্টের উপরে, তার মানে একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে যে র ম্যাটেরিয়াল কস্ট থাকবে তার ওঠানামার উপরে প্রোডাকশন কস্ট নির্ভর করবে। তো এই হচ্ছে একটা আমাদের সিচুয়েশন, সেটা হচ্ছে একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা নির্ভরশীল। এইভাবে তখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করতে চাই প্রফিট ফাংশনের জন্য, সেই ক্ষেত্রে আমার দেখা যাবে যে প্রতিটি ধাপে ধাপে আমার এই চেইন রুলটি ব্যবহৃত হবে। তার মানে ডিডিএম, এম বলতে আমি ম্যাটেরিয়াল কস্ট বোঝাচ্ছি, ডিডিএম অফ প্রফিট বের করার জন্য আমাকে ডিডি কিউ মানে কোয়ান্টিটি অফ প্রফিট বের করতে হবে, তার সাথে ইনটু হচ্ছে ডিডিপি অফ কিউ মানে প্রাইসের সাপেক্ষে কিউ এর ডিফারেন্সিয়েশন, তারপরে ডিডিসি অফ পি মানে কস্টের সাপেক্ষে প্রাইসের ডিফারেন্সিয়েশন, আবার ডিডিএম অফ সি তার মানে ম্যাটেরিয়াল কস্টের উপরে আমার যে প্রাইসিং যেটা প্রোডাকশন কস্ট সেটির ডিফারেন্সিয়েশন করে একটির সাথে একটি গুণ করলে সর্বশেষ আমার ডিডিএম অফ প্রফিট এটা বের হবে। এটা হচ্ছে চেইন রুলের কনসেপ্ট। এখন আমরা একটা উদাহরণ দেখতে পারি, যেমন আমরা ডিডিএক্স অফ রুট ওভার সাইন এক্স প্লাস 3x এটা করতে চাই। তো এখানে রুট ওভারের ভেতরের যে অংশটি এটিকে আমরা যদি জেড মনে করি, মানে জেড ইকুয়ালস টু সাইন এক্স প্লাস 3x ধরি, তাহলে আমরা ডিডি ওয়াই অফ জেড বের করব। তার মানে ডিডি ওয়াই অফ জেড মানে হচ্ছে ডিডি জেড অফ ওয়াই, ডিডি জেড অফ ওয়াই, ডিডি জেড অফ ওয়াই মানে হচ্ছে ডিডি জেড, তারপরে আমার রুট ওভার জেড এখানে আমরা চিন্তা করব এবং সেই হিসেবে এটা আসলে আসবে হাফ ইন্টু জেড টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ। এবং তারপরে আমি যদি ডিডি এক্স অফ জেড বের করি, তার মানে এখানে ডান দিকে আসবে ডিডি এক্স, আর জেড এর মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন এক্স প্লাস 3x। তো সেই হিসাবে এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলে পরে পাওয়া যাবে ইকুয়াল টু কজ এক্স প্লাস 3।
এবং এই cos x plus 3 এটা হচ্ছে আমার ddx of z, আর ddz of y এটা হচ্ছে হাফ z to the power minus half। তখন এই দুটিকে গুণ করে দিতে হবে এই ফর্মুলা হিসাবে, এবং গুণ করে দিলে তখন আবার ddx of y এই অংশটি আসবে। এটা হচ্ছে চেইন রুলের কনসেপ্ট। এরপর আমরা দেখি ইমপ্লিসিট ফাংশন নিয়ে কি বিষয় আলোচনা এখানে করা হচ্ছে। ইমপ্লিসিট ফাংশন মূলত x এবং y এর একটি মিক্সড ইকুয়েশন দেওয়া থাকবে, মানে এখানে বলতে হবে y is a function of x এবং y আর x একদিকে শুধু y আর অন্যদিকে সমস্ত x এর এক্সপ্রেশন এইভাবে না, এখানে x y একটা মিক্সড আকারে ইকুয়েশন হিসাবে দেওয়া আছে। সেই ক্ষেত্রে যদি আমার টার্গেট হয় যে আমাকে ddx of y বের করতে হবে, তখন আমরা এই কাজটা কিভাবে করব। এই ইকুয়েশনটিকে আমরা ইমপ্লিসিট ফাংশন বলি, এবং কাজটা করার জন্য আমরা আসলে দুই দিকে ddx করে ফেলি। মানে এখানে আমরা ইচ্ছা করলে সাজিয়ে নিতে পারতাম y equal to something with x এরকম করতে পারতাম, কিন্তু সেটা না করে আমরা ইমপ্লিসিট ফাংশনকে হ্যান্ডেল করার যে টেকনিক সেটা হচ্ছে দুই পাশে যা আছে সেভাবে আমি ডিফারেন্সিয়েশন করে ফেলছি, ddx অফ লেফট সাইড আর ddx অফ রাইট সাইড। এখন আমরা ddx অফ লেফট সাইড যখন পাই তখন আমরা এখানে ভাগ ভাগ করে আমার যে সাধারণ ডিফারেন্সিয়েশনের ফর্মুলা সেই হিসাবে এখানে আমি করতে থাকব। যেমন বাম পাশে ddx অফ y স্কয়ার আসবে আর ddx অফ 3x আসবে, 3xy আসবে। তো ddx অফ y স্কয়ার করার সময় আমি সাধারণভাবে 2 into y to the power 2 minus 1 মানে 2 into y to the power 1 এরকম পাবো, এবং তার সাথে চেইন রুল ব্যবহার করে আমি এখানে ddx অফ y করব, কারণ y তো নিজেই আবার x এর ফাংশন, তাহলে সেই ক্ষেত্রে তাকে ডিফারেন্সিয়েট করে এটার সাথে গুণ করতে হবে। তারপর প্লাস আমার 3 into xy এর জন্য ডিফারেন্সিয়েট করতে হবে, এটা কিন্তু আমার u into v ফর্মুলা দিয়ে আসবে। মানে আমি যদি মনে করি 3x হচ্ছে আমার u আর y হচ্ছে আমার v, সেই হিসাবে আমার এখানে ফর্মুলা প্রোডাক্ট রুল হিসেবে 3x into ddx of y লিখতে হবে, তারপরে প্লাস ddx of y লিখতে হবে, তারপরে প্লাস হবে y প্লাস y into ddx of 3x। তো এইটা আমার বাম পক্ষটাকে শেষ করবে, এবং ডান পাশে আমার একইভাবে ডিফারেন্সিয়েশনটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে। ডিফারেন্সিয়েশন x কিউব করার সময় আমি পাবো 3x স্কয়ার, এরপরে মাইনাস দিয়ে ddx অফ 4y করার সময় আমি পাবো 4 into ddx অফ y। ddx অফ y আমরা এইখানে এইভাবে রেখে দিব, ddx অফ y টাই হচ্ছে আমার ফাইনাল টার্গেট, আমি এটাই বের করতে চাই। সো সমস্ত ddx অফ y আমার বাম পাশে নিয়ে আসতে হবে, আর বাকি যা থাকবে সেগুলো ডান পাশে নিয়ে তারপরে ddx অফ y এর মানটা আমরা পাবো। এখন প্রথম অংশটা 2y তার সাথে ddx অফ y, এবং আমি এখানে dy উপরে লিখলাম, dx নিচে লিখে দিলাম এইভাবে লেখার সুবিধার জন্য। তারপরে আমি এই যে 4d dx অফ y এটাকে আমি বাম দিকে লিখতে পারবো। তার আগে এই অংশে আবার একটি ddx অফ y থাকে, তাহলে সেটা আমি একটু লিখে নেই যে 3x into ddx অফ y, মানে আমি লিখলাম dy dx, তারপরে আমি ডান পাশের ওই অংশটা নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল 4 ddx অফ y, মানে উপরে dy নিচে dx এভাবে লিখলাম। আর আরেকটি অংশ আবার এখানে বাকি আছে, সেটি হচ্ছে এই অংশটি, এই অংশটিতে আসবে y into 3। তো y into 3 এখানে আর ddx অফ y নাই, এটা আমি ডান পাশে নিয়ে চলে গেলাম, তার মানে 3x আমার ডান দিকে আগে থেকে ছিল, তার সাথে মাইনাস হলো y into 3 মানে 3y। এখন আমি বাম পাশে যতগুলো আছে সবগুলোতেই dy dx রয়েছে, dy dx যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে dy dx এর সাথে আমার আসবে 2y plus 3x plus 4।
এবং এই অংশটি আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ডান দিকে থাকলো 3x স্কয়ার মাইনাস 3y। এখন আমি যদি ডিডিএক্স অফ ওয়াই বের করতে চাই তাহলে এই পুরো অংশটি জাস্ট এটার নিচে লিখে দিলেই হয়ে গেল, তাহলে আমার ডিডিএক্স অফ ওয়াই বের হয়ে গেল। এইভাবে আমার ইমপ্লিসিট ফাংশনটি থেকে ডিফারেন্সিয়েশন করতে হয়। এখন আমার এখানে মনে রাখতে হবে, যদি একটি ফাংশন বা একটি রিলেশনের মধ্যে, একটি ইকুয়েশনের মধ্যে এক্স ওয়াই জেড এরকম থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা কি এক্স ওয়াই জেড সবগুলোকেই ফাংশন হিসেবে, ভেরিয়েবল হিসেবে ধরবো? এটা ডিপেন্ড করে এই পরিস্থিতিতে বা এই সিচুয়েশনে কি বলা আছে। যদি বলা থাকে ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, তাহলে এখানে জেড প্রসঙ্গে কোনো নির্ভরতা এখানে উল্লেখ করা নয়। তার মানে এখানে জেড হচ্ছে একটি প্রতীক চিহ্ন বটে, কিন্তু এটি আমার কনস্ট্যান্ট হিসাবে ব্যবহার করতে হবে, কারণ এখানে শুধু এক্স এবং ওয়াই এর সম্পর্ক নিয়ে সমীকরণটিতে বলা আছে। তো সেই ক্ষেত্রে সাধারণভাবে ইমপ্লিসিট ফাংশন হবে এক্স এবং ওয়াই এর ইমপ্লিসিট ফাংশন, কিন্তু জেড এখানে একটি ধ্রুব সংখ্যা হিসাবে ব্যবহৃত হবে। এই হচ্ছে ইমপ্লিসিট ফাংশন সম্পর্কিত কনসেপ্ট। এবং এখানে কিন্তু আমরা বলতে চাচ্ছি যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই দুটাকে মিক্স করে একটি ইকুয়েশন আকারে লেখা থাকবে, তার নামই হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। এরপরে আমরা অঙ্ক একটু উদাহরণ হিসাবে করে দেখাতে চাচ্ছি। যেমন বাম দিকে যে অঙ্কটি ডিডিএক্স অফ 3 টু দি পাওয়ার 3 মাইনাস ই টু দি পাওয়ার 3 মাইনাস এক্স সাইন স্কোয়ার এক্স, এটি একটি অঙ্ক। এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা আসলে ফাংশন অফ ফাংশনের অঙ্ক, এটা ইমপ্লিসিট ফাংশন না, এটা হচ্ছে চেইন রুল ব্যবহার করে করতে হবে। মানে মনে করতে হবে এই ই টু দি পাওয়ার যে অংশটি, এই পাওয়ারের অংশটি হচ্ছে আমার জেড। তাহলে আমার যদি এটা জেড হয়, তখন আমি প্রথমে এটাকে জেড মনে করে ডিফারেন্সিয়েট করব ই টু দি পাওয়ার জেড এর জন্য। তাহলে সেটা হবে ই টু দি পাওয়ার জেড, কারণ ডি ডি জেড অফ ই টু দি পাওয়ার জেড, ডি ডি জেড, আমি আবার এখানে একটু লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। ডি ডি জেড অফ ই টু দি পাওয়ার জেড, এটা হচ্ছে, কারণ আমি জেড কে মনে করছি 3 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে এই হিসেবে এটা ই টু দি পাওয়ার জেড আসার কথা। তো জেড মানে হলো 3 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা আমি লিখলাম এখানে। তার সাথে আমার গুণ করার কথা ডিডি এক্স অফ জেড। ডিডি এক্স অফ জেড মানে আমি যদি এখন এই অংশটার জন্য ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে, তবে কি হয়? তবে 3 এর জন্য আসবে 0 এবং মাইনাস দিয়ে সাইন স্কোয়ার এক্স এর জন্য আমার ডিডিএক্স করতে হবে। এখানে একটা আলাদাভাবে আমি দেখাই, যেমন আমি যদি ডিডিএক্স অফ সাইন স্কোয়ার এক্স এটা করতে চাই, তখন কিন্তু আমার আবারও চিন্তা করতে হবে এটা ফাংশন অফ ফাংশন, মানে চেইন রুল, মানে হচ্ছে সাইন এক্স এর স্কোয়ার। তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স করলে কি করা লাগতো? ডিডিএক্স অফ সাইন এক্স করলে শুধু কনএক্স করা লাগতো, সেটা হচ্ছে জেড পার্ট। আর প্রথম জেড স্কোয়ার যদি থাকে তাহলে সেটাকে 2z লিখতে হতো, তখন এখানে হচ্ছে 2 সাইন এক্স আমার লিখতে হবে, তার সাথে ইনটু হবে cos x, কারণ আমার ddx অফ sin x সমান cos x হয়, সেই জন্য। তারপরে এই অঙ্কটিতে আসলে এই উদাহরণটিতে ফাংশনের ভিতরে ফাংশন, তার ভিতরে আবার আরেকটা ফাংশন, এরকম সিচুয়েশন রয়েছে। তো সেই হিসেবে শেষ পর্যন্ত আসবে মাইনাস 2 sin x cos x, তারপরে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স আসলে না, ই টু দি পাওয়ার 3 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এরকম। তো এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনের শেষ। আমি এখানে জেড প্রতীক কিছু ব্যবহার করিনি, জেড প্রতীক ব্যবহার না করে আমি মনে মনে জেড বিষয়টাকে বিবেচনায় রেখে চেইন রুল ব্যবহার করে এই ডিফারেন্সিয়েশনটি করলাম। এই হচ্ছে আমার এখানকার চেইন রুল সম্পর্কিত একটা অঙ্কের উদাহরণ। আর ডান পাশে আমি এখানে দুইটা অঙ্ক দিয়েছি, এই দুইটা অঙ্কের মধ্যে ইমপ্লিসিট ফাংশন এখানে মনে করা হচ্ছে, তার মানে এক্স ওয়াই মিক্স করা আছে। সেই ক্ষেত্রে চেইন রুল ব্যবহার করতে হবে। 10 এক্স ইন্টু ওয়াই মানে হচ্ছে আমার, যদি জেড মনে করি তাহলে
ডিফারেন্সিয়েশন করার পরে আমি এখানে ডিডিএক্স চিহ্নটি লিখি নাই। ডিডিএক্স চিহ্নটি যদি আমি ধরে নিই তাহলে আমার সমান সমান এখানে লিখতে হবে সেক স্কয়ার জেড, জেড মানে এক্স ইন্টু ওয়াই, তার সাথে গুণ হবে এই এক্স ইন্টু ওয়াই অংশের জন্য ডিফারেন্সিয়েশন। তো সেটার জন্য আমার এখানে আবার ইউ ইন্টু ভি ফর্মুলা আসবে, মানে এক্স তার সাথে ডিডিএক্স অফ ওয়াই এবং তারপরে প্লাস চিহ্ন দিয়ে ওয়াই ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে 1 এরকম আসবে। এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন করার টেকনিক। আর দ্বিতীয় অংশটি, দ্বিতীয় 2 নম্বর যে অঙ্কটি, এই অংশটির জন্য আমার কিন্তু এখানে যদি ইকুয়াল টু সামথিং বলা থাকে, ধরা যাক এক্স বা 1 বা 5 বা 7 যে কোনো কিছু বলা থাকলো, সেই ক্ষেত্রে আমার এখানে যেহেতু নিচে এবং উপরে একটির পাওয়ার আরেকটি, দুইটির মধ্যেই এক্স এর একটা ভেরিয়েবল সিচুয়েশন আছে। মানে আমরা বলতে চাচ্ছি যদি এক্স টু দি পাওয়ার 2 থাকতো তাহলে আমি বুঝতাম যে পাওয়ার কনস্ট্যান্ট আর বেজ সংখ্যাটি পরিবর্তনশীল, অথবা যদি 2 টু দি পাওয়ার এক্স থাকতো তাহলে আমি বুঝতাম যে পাওয়ার হচ্ছে ভেরিয়েবল কিন্তু বেজ সংখ্যাটি কনস্ট্যান্ট। সেই ক্ষেত্রে আমরা পূর্ববর্তী যে ফর্মুলা, বেসিক ফর্মুলা আমরা শিখেছিলাম সেইগুলো ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে বেজ সংখ্যা এবং পাওয়ার দুটির মধ্যেই পরিবর্তনশীল ভেরিয়েবল রয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা এই দুই পক্ষে, এটা অবশ্যই ইকুয়াল চিহ্ন দিয়ে কিছু একটা থাকতে হবে এই ইমপ্লিসিট ফাংশন হিসাবে, সেই ক্ষেত্রে আমরা দুই পক্ষে লন ব্যবহার করব। তো যদি আমরা লন নেই দুই পক্ষে, মানে লগারিদম, ই বেজ লগারিদমকে আমরা লন বলি, সেই লন যদি উভয় পক্ষে নেওয়া হয় তাহলে আমার ডান দিকে লিখতে হবে লন 7 আর বাম দিকে লিখতে হবে লন এক্স টু দি পাওয়ার ওয়াই। সো লন এক্স টু দি পাওয়ার ওয়াই কে লিখতে হয় ওয়াই ইন্টু লন এক্স, এবং এই ওয়াই ইন্টু লন এক্স অংশটা আসলে এখানে ইউ ইন্টু ভি এই ফর্মুলার মতো কাজ করবে। মানে একটি অংশ হলো ওয়াই, এটা হলো আমার ইউ, আরেকটি অংশ হচ্ছে লন এক্স, এটা হচ্ছে ভি। সেই ক্ষেত্রে এখন আমি উভয় পক্ষে ডিডিএক্স করব, এবং উভয় পক্ষে ডিডিএক্স যখন আমি করব তখন ইউ ইন্টু ভি ফর্মুলা বাম দিকে ইউজ হবে, আর হচ্ছে ডান দিকে একটি আছে, সেই ক্ষেত্রে এই লন 7 তো আসলে একটি ধ্রুব সংখ্যা, তাহলে ডিডিএক্স অফ লন 7 সমান 0 আসবে। তো এইভাবে তখন আমার ডিডিএক্স অফ ওয়াই এটা বের হবে। এটা হচ্ছে আমার এখানে ডিফারেন্সিয়েশন করার টেকনিক। এখন আমরা প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে কয়েকটি অঙ্ক এখানে দিয়ে রেখেছি। বাম পাশে কোশ্চেন নাম্বার 1, এটি হচ্ছে ফাংশন অফ ফাংশন কনসেপ্টের উপরে, মানে চেইন রুল ব্যবহার করে করতে হবে। আর ডান পাশের অঙ্কটিতে ডিডিএক্স অফ ওয়াই বের করতে হবে এবং এখানে ইকুয়েশন আকারে ইমপ্লিসিট ফাংশন আসলে দেখানো হয়েছে। সেই ক্ষেত্রে আমার কোনো কিছু পরিবর্তন না করে দুই পক্ষে ডিডিএক্স শুরু করে আমরা দিতে পারি, তারপরে নিয়ম অনুসারে ডিডিএক্স অফ ওয়াই শেষ পর্যন্ত বের হবে। এই হচ্ছে এই ভিডিওর আলোচনার বিষয়। আমার ইউটিউব চ্যানেল RLD ওয়ার্ল্ড আপনারা সাবস্ক্রাইব করুন, আর আমার পার্সোনাল ওয়েবসাইট rldworld.com এটি আপনারা ফলো করুন, তবে অন্যান্য ভিডিও সম্পর্কে খবর পাবেন। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে এবং আশা করি অন্যান্য ভিডিওগুলোও দেখবেন।